হাই নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। হাই কনস্ট্রাকশন নিয়ে সাথে রয়েছি আমি দেবারতী। ধরুন আজ থেকে 40 বছর আগেও আমরা বাড়ি বলতে দু ধরনের বাড়ি কিন্তু প্রধানত বুঝতাম, কাঁচা বাড়ি অর্থাৎ মাটির বাড়ি এবং পাকা বাড়ি অর্থাৎ ইট সিমেন্টের বাড়ি। তো এই পাকা বাড়ি খুব বড়জোর হলে আমরা দেখতাম 3 তলা, তার বেশি কিন্তু আমরা দেখতাম না। কিন্তু আস্তে আস্তে গত 20 বছর ধরে কিন্তু আমাদের একটা ধারণা চেঞ্জ হতে থাকে বাড়ি সম্বন্ধে। তালিকায় চলে আসে নতুন এক ধরনের বাড়ি, সেটা হচ্ছে বহুতল বা ফ্ল্যাট। আর এখন এই বহুতল বা ফ্ল্যাটকে ছাড়িয়েও কিন্তু আরও অনেক নতুন নতুন ধরনের বাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, পরিচিত হচ্ছি সেগুলো, এবং ভবিষ্যতের নির্মাণ হিসাবে সেগুলোকে কিন্তু আমরা গণ্য করতে পারি। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ভবিষ্যতের নির্মাণ, এবং আমি তো আছি আলোচনায় আপনাদের সাথে। আমার সাথে আছেন আরও দুজন অতিথি, আলাপ করে নেব তাদের সাথে। চন্দ্রচূড় ভট্টাচার্য, নির্মাণ বিশেষজ্ঞ, স্বাগত আপনাকে। এবং আছেন ম্যাকআউটের ভাইস চ্যান্সেলর প্রফেসর সৈকত মৈত্র, স্বাগত আপনাকে হাই নিউজে। এবং আমার সাথে আলোচনায় আছেন আপনিও। এই আলোচনায় আপনি ফোন করতে পারেন টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে। এবং আরেকটা কথা বলে রাখি যে যদি আপনারা এই অনুষ্ঠানটা কোনো রকমভাবে এখন টিভিতে দেখতে পাচ্ছেন না বা সুযোগ হয়ে উঠছে না, তাহলে সেক্ষেত্রে ফেসবুক আছে, ফেসবুকে লাইভ হচ্ছে অনুষ্ঠানটা, সেখানেও কিন্তু আপনারা চোখ রাখতে পারেন এই অনুষ্ঠানে। প্রথমেই আমি চন্দ্রচূড় বাবুর কাছে যাব যে স্মার্ট, আজকাল তো সব কিছুই স্মার্ট হচ্ছে, উন্নত হচ্ছে। তো এই যে ভবিষ্যতের যে নির্মাণ, সেখানে আপনার গ্রিন বিল্ডিং কথাটা নতুন উঠে আসছে, এই গ্রিন বিল্ডিংটা নিয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, আমি গ্রিন বিল্ডিং নিয়ে বলার আগে একটু বলতে চাই, সেটা হচ্ছে আজকে ইউনেস্কো ডিক্লেয়ার করেছিলেন 4 মার্চ ওয়ার্ল্ড ইঞ্জিনিয়ারিং ডে ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এটা নভেম্বর 19 সালে ইউনেস্কো থেকে ডিক্লেয়ার্ড হয়েছিল, এবং এই বিশেষ দিনে আমরা আজকে স্যারকে পেয়েছি, এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয়। প্লাস আমাদের আজকে 80তম এপিসোড হচ্ছে। এই ইঞ্জিনিয়ারিং টপিক নিয়ে এতটা আমরা এগোতে পেরেছি, এটাও একটা খুব গর্বের বিষয়। কাজেই আমরা আজকে এই দিনটাকে আমরা খুব আনন্দের সঙ্গে আর কি আজকে অনুষ্ঠানটা আমি করছি। আর গ্রিন বিল্ডিংয়ের যে ব্যাপারটা আমরা দেখলাম, সেটা হচ্ছে মানে হঠাৎ করে শুনলে মনে হবে বোধহয় সবুজ রঙের বাড়ি, এটা অনেকের একটা ধারণা হতে পারে, কিন্তু ঘটনাটা সেটা না। গ্রিন বিল্ডিং মানে বেসিক্যালি যে জিনিসটা হতে হবে সেটা হচ্ছে একটা ওয়েল প্ল্যান্ড লোকেশনে বাড়িটা থাকতে হবে, তার প্রপার ডিজাইন হতে হবে, এবং এটা ইকো ফ্রেন্ডলি মেটেরিয়ালস দিয়ে যাতে তৈরি হয় সেটা দেখতে হবে, এবং এর যারা বসবাস করবেন তারা যাতে একটা হেলদি এবং কমফোর্টেবল এনভায়রনমেন্ট পান সব রকম ক্লাইমেটের জন্যই, সেটার ব্যবস্থা থাকবে। এটা ডিজাইন, কনস্ট্রাকশন এবং অপারেশন এই সবসময়ই তাতে নেগেটিভ প্রভাব কম যাতে হয় এবং পজিটিভ প্রভাব যাতে বেশি হয় সেটার দিকে নজর রাখতে হবে। তাছাড়া এই স্ট্রাকচারটা তৈরির সময় থেকে, প্ল্যানিংয়ের সময় থেকে, এবং যখন আলটিমেটলি ভাঙা হবে, যাতে আমাদের পরিবেশ কম দূষিত হয়, এই ব্যাপারগুলো গ্রিন বিল্ডিংয়ের সময় নজর রাখতে হবে। তো এর বেনিফিট কী কী সেটা আমরা যদি বলি, এটার প্রথম হচ্ছে লো মেনটেনেন্স এবং এর অপারেশন কস্ট খুব কম। সেকেন্ডলি হচ্ছে এফিশিয়েন্ট ইউজ হবে রিসোর্সগুলোর, যেমন জল, এনার্জি, এগুলোর এফিশিয়েন্টলি ইউজড হবে। তাছাড়া আমাদের রিনিউয়েবল যে এনার্জি সেগুলো আমরা ইউজ করার চেষ্টা করব। ইনডোরের এনভায়রনমেন্ট কোয়ালিটিটাকে উন্নত করতে হবে, বেটার হেলথ যাতে থাকে সেটা দেখতে হবে। ইনডোরের যে এনভায়রনমেন্ট সেটা আমাদের আরও ভালো করতে হবে। তাছাড়া আমাদের মেটেরিয়ালসগুলো এমনভাবে চুজ করতে হবে, বা স্পেসিফিকেশনগুলো মেটেরিয়ালসের এমন হবে যাতে সেগুলো সবটাই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয়। আমাদের যারা থাকবে তাদের স্বাস্থ্য, শরীর, মন সব যাতে খুব ভালো থাকে সেদিকে নজর রাখতে হবে, এবং স্ট্রেন যাতে লোকাল মেটেরিয়ালের ওপর কম পড়ে সেদিকেও আমাদের দৃষ্টি রাখতে হবে। ওয়েস্ট রিডাকশন, যেটা আমাদের যে বর্জ্য পদার্থ রেগুলার তৈরি হয় বাড়িতে থাকলে, সেটা রিডাকশনের ব্যাপারটা থাকতে হবে। টক্সিক জিনিস যাতে রিডিউসড হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। ইনডোরের এয়ার কোয়ালিটি আমাদেরকে ভালো যাতে থাকে সেটা দেখতে হবে, এবং এই ডেভেলপমেন্টটা যাতে সাস্টেনেবল হয় সেটার দিকে আমাদেরকে নজর রাখতে হবে। এখন এত সব আমরা করব কি করে? সেটার জন্য আমাদের ট্রি প্ল্যান্ট করতে হবে বাড়ির বিভিন্ন জায়গায়। এয়ার টেম্পারেচার ডাইরেক্টলি, যেমন আমরা জানি, যদি
রাস্তার ওপর দাঁড়ায় আর এটা যদি গাছের ছায়ায় দাঁড়াই, তাহলে দেখা যাবে প্রায় 8-10 ডিগ্রি তফাৎ হয়ে যায়। গাছ এত সুন্দর ছায়া দিয়ে আমাদের টেম্পারেচারটাকে মেনটেন করে। কাজে আমাদের এখানে গাছের ব্যবহার প্রচুর রাখতে হবে। রুফটাকে এমনভাবে ট্রিট করতে হবে, যেমন আমরা সোলার এনার্জির জন্য যে সেলগুলো থাকে সেইগুলো দিয়ে রুফকে আমরা রাখতে পারি, অথবা রুফে গাছ লাগানো যেতে পারে, অথবা রুফে আমরা সাদা পেন্ট করতে পারি, যাতে সূর্যে যে গরম যে হিটটা পড়ে সেটা যাতে রিফ্লেক্ট করে বেরিয়ে যায়। এছাড়া আমাদের পেভমেন্টগুলো হতে হবে পারমিয়েবল। বাড়ির যে ওয়াল হবে সেই ওয়ালেও আমাদেরকে রং এমনভাবে দিতে হবে যাতে রংটা সূর্যের আলোটা রিফ্লেক্ট করে। এছাড়া আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেক কটা কম্পোনেন্ট যাতে এমন হয় যে কম্পোনেন্টগুলো বাড়িটার মানে সব রকম পরিবেশের সঙ্গে যাতে মানিয়ে চলতে পারে, এবং পরিবেশের মধ্যে যাতে বিষাক্ত জিনিস যতটা কম আসতে পারে সেইগুলোকে দেখতে হবে। আর এই প্রসঙ্গে শেষ যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের এই টাইপের যে বাড়িটা, যেটা বলা যেতে পারে প্রথম দিকে হয়েছিল টপ লিস্টের গ্রিন বিল্ডিংয়ের মধ্যে, সেটা হচ্ছে সুজলন 1 আর্থ। এটা পুনেতে আছে। এটা LEED প্ল্যাটিনাম রেটিং পেয়েছিল 2010 সালে। আর আমাদের কলকাতাতে আছে, যেমন আমাদের সেক্টর 5-এই একটা বাড়ি আছে, সেটা হচ্ছে আমাদের টেকনোপলিস। এটা প্রথম কমার্শিয়াল বাড়ি যেটা আমাদের গ্রিন বিল্ডিংয়ের সার্টিফিকেট পেয়েছে। এই গ্রিন বিল্ডিং সম্বন্ধে মোটামুটি একটা আলোচনা হলো। আমরা যেটা দেখছি যে আজ থেকে প্রায় আপনার 10 বছর আগে আমরা পরিচিত হয়েছিলাম স্মার্টফোনের সাথে। এখন তো স্মার্টফোন আমরা সবাই পরিচিত, তেমনি স্মার্টফোনের সাথে সাথে কিন্তু বাজারে স্মার্ট বিল্ডিংও চলে এসেছে। এই নিয়ে আমি কথা বলে নেব প্রফেসর সৈকত মিত্রের সাথে। স্মার্ট বিল্ডিংয়ের ধারণা একটু যদি দেন। স্মার্ট বিল্ডিং ব্যাপারটা চন্দ্রচূড় যেরকম বললো যে গ্রিন বিল্ডিংয়ের যে অনেকগুলো উপাদান রয়েছে, স্মার্ট বিল্ডিংয়ের মধ্যে এগুলো তো রয়েছেই, পরিবেশ বান্ধব বা এটাকে আরও বেশি পরিবেশের সঙ্গে সাযুজ্য রেখে করা। তার সঙ্গে যেটা স্মার্ট বিল্ডিংয়ের আরও বিশেষত্ব হচ্ছে যে এখানে অনেক রকম গ্যাজেটস বা অনেক রকম টেকনোলজি এখানে থাকে বিল্ডিংয়ের মধ্যে। যেমন সিকিউরিটির জন্য যে ফেস রেকগনিশন করে দরজা খোলা, বা এর সঙ্গে বাড়ির যে একটা নিজের ক্ষমতা থাকবে, যে এনার্জি রিকোয়ারমেন্ট বা যেটা শক্তি লাগে ইলেকট্রিক এনার্জি, সেটা যতটা পারা যায় সেটা জেনারেটেড হবে। জল যতটা লাগবে সেই জল হয়তো রেন ওয়াটার হারভেস্টিং করে এবং রিসাইক্লিং করে সেই জলটাকে ব্যবহার করা হবে। এবং এর মধ্যে অনেক রকম সেন্সার্স থাকবে যেগুলো প্রত্যেক মুহূর্তে যে যারা বাড়িতে বসবাস করছেন তাদের যে চলাচল, তাদের যে শারীরিক অবস্থা, সেটার দিকে একটা নজরদারি করার জন্য বা সেখান থেকে তথ্য নেওয়ার জন্য এগুলোকে বলা হয় IoT ডিভাইস। ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড থাকে এবং এখান থেকে আমাদের যারা থাকেন বাড়িতে তাদের যে শারীরিক অবস্থা, কোনো সময় যদি কোনো রকম শারীরিক পরিবর্তন হয় সেইগুলোকে মেডিকেল ট্রিটমেন্টের জন্য হসপিটাল বা যে সমস্ত সেন্টারে যেটাগুলো পাঠানোর দরকার সেগুলো করা যায়। এবং এখান থেকে আরও অনেক রকম যে এনার্জি অপটিমাইজ করা, মানে কখন এই ঘরের যেমন কতটা তাপমাত্রা বজায় থাকলে আমাদের যে কর্মদক্ষতা সবথেকে বেশি হয়ে উঠবে বা কমফোর্টেবিলিটি সবথেকে ভালো হবে, লাইট বা ইলুমিনেশন কতটা থাকতে হবে এগুলো অপটিমাইজ করা। এবং এখানে তার সঙ্গে সঙ্গে ইন্টারঅ্যাক্টিভ ওয়াল, যে ওয়ালের মধ্যে দিয়ে যে কম্পিউটার প্যানেলের কাজ করবে, এই রকম বিভিন্ন রকম ফিচার্স চলে আসছে স্মার্ট বিল্ডিংয়ের মধ্যে। এটা স্মার্ট তো এক কথায় বলতে গেলে অনেক রকম টেকনোলজি অ্যাপ্লিকেশন, এবং এটা যত সময় যাচ্ছে আরও বেশি বেশি টেকনোলজির অ্যাপ্লিকেশন এসে যাচ্ছে, মানে স্মার্ট থেকে স্মার্টার আরও বেশি হয়ে যাচ্ছে। এবং আগামী দিনে যে আরবান বা সিটি যে কনসেপ্ট, সেখানে এই স্মার্ট বিল্ডিং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কারণ এখন কাজকর্ম লোকে অনেকেই বাড়ি থেকেই করবে, কারণ ওয়ার্ক ফ্রম হোম একটা বড় কনসেপ্ট পৃথিবীব্যাপী চলে আসছে। ফলে এবং তথ্য প্রযুক্তির ব্যাপারটাও খুব বড় করে, হেলথ কেয়ার থেকে শুরু করে এনার্জি অপটিমাইজেশন, এনভায়রনমেন্ট, ওয়াটার, এই সব কিছুই মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যাচ্ছে।
ফলে এই বাড়িগুলো বা যে সমস্ত ভবিষ্যতের বাড়ি তৈরি হবে সেটা কিন্তু নিছক একটা ইট পাথরের একটা গাঁথনি নয়, এটা ইন্টারঅ্যাক্টিভ, এটা মানুষের সঙ্গে ইন্টারঅ্যাকশন করবে এবং মানুষকে তার কাজ করতে গিয়ে, তার জীবনযাত্রার সঙ্গে তার স্বাস্থ্য বজায় রাখতে গিয়ে যা যা দরকার সব কিছুতেই কিন্তু এটা সহায়তা করবে। এটাই হচ্ছে স্মার্ট বিল্ডিংয়ের বিশেষত্ব। আচ্ছা, আমি চন্দ্রচূড় বাবুর কাছে যাব। আমরা সবাই চেষ্টা করি কিন্তু যাতে কম খরচে আমাদের সুন্দর একটা বাড়ি তৈরি করা যায়, বিশেষ করে খরচটা যতটা সম্ভব আমরা সাশ্রয় করতে পারি সেইটাই কিন্তু আমরা চেষ্টা করি। তো কম খরচে কিভাবে বাড়ি বানাবো? কম খরচে বাড়ি বানানোর চেষ্টা তো আমাদের করতেই হবে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে প্রথমে অনেক চিন্তা ভাবনা করে কম খরচে শুরু হয়, কিন্তু তারপর সাধারণ মানুষ যখন দেখে ওনার বাড়িতে ওইটা লাগানো আছে, এনার বাড়িতে ওইটা করা আছে, তখন আমরা দেখেছি তার বাড়িতেও লাগানোর সে চেষ্টা করে। ফলে অনেক সময় বাজেটকে আমাদের ফেল করতে হয়। তো আমাদের সবার আগে যেটা কম খরচে বাড়ি বানাতে গেলে ভাবতে হবে যাতে আমাদের প্ল্যানিংটা প্রপারলি হয় এবং এখানে পারফেক্ট প্লট আমাদের খুঁজতে হবে। ধরা যাক আমার 2 কামরা বা 3 কামরার বাড়ি দরকার, আমি একটা বিরাট প্লট নিলাম এবং সেখানে 6 কামরার একটা বাড়ি বানিয়ে ফেললাম, তাহলে তো হবে না। আমার যেটুকুনি প্রয়োজন সেরকম একটা প্লট চিন্তা ভাবনা আনতে হবে এবং ডিজাইনটাও বাড়ির সেভাবেই করতে হবে, প্রয়োজন অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। আমাদের নিজেদের বাড়িটা যদি নিজেরা তৈরি করতে পারি, কোনো কন্ট্রাক্টরকে না দিয়ে মাল মেটেরিয়ালস নিজেরা কিনে লেবারকে আলাদাভাবে অ্যাপয়েন্ট করে, তাতে খরচটা একটু কম হবে। এছাড়া হচ্ছে যদি আমাদের বাড়ির শেপ এবং সাইজগুলো খুব সিম্পল হয়, খুব কমপ্লিকেটেড না হয়, তাহলে বাড়ি তৈরির খরচটা অনেক কম হতে পারে। আমাদের যদি ছাদটা সাধারণ একটা ছাদ হিসেবে আমরা ঢালাই করি, তাহলে তার খরচ একটু কম হবে। আমাদের তাছাড়া যেটা ভাবতে হবে যে এনার্জি এফিশিয়েন্ট বাড়ি, এটা যতটা বানাতে পারবো তাতে আমাদের বাড়িটা যখন রান করবে তখন আমাদের ওভারঅল খরচ কমবে। যেমন যদি দেখা যায় যে আমরা সোলার প্যানেল বসিয়েছি, তাহলে আমাদের ইলেকট্রিসিটির খরচ অনেকটা কমে যাবে। যে জলটা আমরা বাড়িতে, যেটা স্যার বলছিলেনও, রেন ওয়াটার হারভেস্টিং করে যে জলটা পাচ্ছি, সেটা হলে আমাদের জল খরচ যেটা আমরা করব সেটা আমাদেরকে নিতে হবে কম, নিজেদের তো জলই আমরা তৈরি করতে পারছি। এরকম অনেকগুলো জিনিস আছে যেটা করলে আমাদের খরচ কমতে পারে রানিংয়ের সময়। তাছাড়া আমাদের যদি দেখা যায় যে বাথরুমগুলো পাশাপাশি আছে বা কিচেনটা তার কাছাকাছি আছে, তাহলে পাইপ লাইনের খরচটা কিছুটা কমবে। আর যদি অপোজিট ওয়েতে থাকে তাহলে স্বাভাবিকভাবেই অনেক দূরে গেলে আমাদের পাইপ লাইনের খরচটা বাড়বে। আমাদের ফিনিশিং যে আইটেমগুলো, এখন তো ফিনিশিং আইটেমের মানে অগুন্তি রকম আইটেম বেরিয়েছে, এখন তার ভ্যারিয়েশনও অনেক। মানে মেঝেই যদি আমি বলি, মার্বেল দেখা যাচ্ছে 30-35 টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে 3-4 হাজার টাকা স্কোয়ার ফিটে গিয়ে শেষ হচ্ছে ইটালিয়ান মার্বেলগুলো। তো সেক্ষেত্রে আমরা যদি মনে করি যে কম দামেরটা লাগাবো তাহলে খরচা কম হবে। আর আমি যদি মনে করি অনেক বেশি দাম, যেমন একটা কলের 10 টাকা 15 টাকাতেও পাওয়া যায়, আবার 10-12 হাজার টাকা দিয়েও একটা কল পাওয়া যায়। কাজে এগুলো নির্ভর করবে কে কীরকমভাবে লাগাবেন তার উপরে। তাছাড়া আমাদের ছোট বাড়ি যদি বানাই, স্বাভাবিকভাবেই তার খরচ অনেকটা কম হবে। আর আমাদের যে মেটেরিয়ালগুলো আমরা ইউজ করব, সেটা যদি কিছু কিছু মেটেরিয়াল আছে আনকনভেনশনাল মেটেরিয়াল, সেগুলোতে যদি আমরা কাজ করতে পারি তাহলে খরচ কমতে পারে। যেমন বাঁশ, কংক্রিট ব্লক, তারপরে হচ্ছে প্রিফেব্রিকেটেড হাউস এখন পাওয়া যায়, মানে কারখানাতে তৈরি হয়ে এসছে, এখানে এসে জাস্ট অ্যাসেম্বল করা হচ্ছে। এগুলো হলে খরচ কম হয় এবং কোয়ালিটি কিন্তু ভালো হয়, কারণ কারখানাতে একটা নির্দিষ্ট পরিবেশের মধ্যে এগুলো তৈরি হচ্ছে। তারপর মডিউলার কনস্ট্রাকশন হতে পারে। এছাড়া কম্প্রেসড আর্থ দিয়ে যে ব্রিকগুলো হয় বা অ্যাডব ব্রিক দিয়ে যদি হয়, ইন্টারলকিং ব্রিক আছে, এগুলো আমাদের এখন ব্যবহার কম হয়, যার ফলে এগুলো দিয়ে আমরা বাড়ি তৈরি করলে খরচ কমতে পারে। মাড ব্রিক দিয়ে যদি করা যায় সেটা দিয়েও খরচ কমতে পারে। আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড সিমেন্ট বা ইকো সিমেন্ট যেগুলো আছে, ফ্লাই অ্যাশ ব্রিক আছে, হলো ব্রিক আছে। তাছাড়া অনেক সময় দেখা যায় যে শিপিং কন্টেনার, মানে জাহাজে করে যে কন্টেনারগুলো যায়, সেটা দিয়েও বাড়ি, বিদেশে তো খুব বেশি চালু আছে, সেটা দিয়ে যদি বাড়ি বানানো যায় তাহলে অনেক কম খরচায় হবে। তাছাড়া অটোক্লেভড এরিয়েটেড কংক্রিট বা এএসি ব্লক, এইগুলো আমাদেরকে দিয়ে যদি তৈরি করি তাহলে ব্রিকের থেকে অনেক কম খরচে আমরা বাড়িটা বানাতে পারবো। তাছাড়া যদি আমরা বাড়িটাকে এই যেটা বলছিলাম, যদি সোলার দিয়ে ব্যবহার করি, গ্রিডের বা বাইরে নিয়ে যাই, তাহলে আমাদের নিজস্ব বিদ্যুৎ আমরা নিজেরা তৈরি করতে পারলাম, তাতে আমাদের ইলেকট্রিসিটির খরচটা অনেক কমে গেল।
তাছাড়া আমরা যদি হাওয়া থেকে জেনারেট করতে পারি, উইন্ড থেকে আর কি, ইলেকট্রিসিটি বা পাওয়ার, সেক্ষেত্রে আমাদের দেখা যাবে যে খরচ অনেক কমবে। এছাড়া যেটা আমরা লাস্ট ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের যে টয়লেটটা ইউজ করব সেটা যদি কম্পোজিটিং টয়লেট হয়, মানে আমরা কম্পোজ করতে পারি, ওখান থেকে যদি সার তৈরি করে ফেলতে পারি, তাহলে বজ্রটাও কমলো আর আলটিমেটলি খরচটাকেও আমরা কমালাম। এছাড়া রেন ওয়াটার হারভেস্টিং, যেটা আমরা আগেও বলছিলাম, সেইভাবে যদি আমরা রেন ওয়াটার হারভেস্টিং করি তাহলে খরচটা কমতে পারে। কিন্তু প্রপার প্ল্যানিং যদি না হয় এবং প্রপারলি যদি দেখা যায় যে জিনিসপত্রগুলো আমরা ব্যবহার করছি বাড়ি তৈরির জন্য, সেগুলো যদি সঠিকভাবে আমরা চুজ করতে না পারি, তাহলে অনেক সময় আমাদের খরচ অকারণেই অনেক বেড়ে যায়। এবং এটা সবচেয়ে বেশি বলার এই কারণেই যে আমাদের দেশে যত বাড়ি তৈরি হয় তার মাত্র 10-12% বাড়ি ইঞ্জিনিয়ারদের দ্বারা তৈরি হয়, বেশিটাই কিন্তু এখনো ইঞ্জিনিয়ারদের ছাড়াই তৈরি হয়। এবং এর ফলে কি হচ্ছে, বাড়ি তৈরির সময় প্রপারলি আমরা যদি কোনো ইঞ্জিনিয়ারের পরামর্শ না নিই, তাহলে অনেক সময় আমরা ভুল কারণে বা অনাবশ্যক কারণে আমরা অনেক বেশি খরচ করে ফেলি। সেটা হয়তো একটা ইঞ্জিনিয়ারের ফিজের তুলনায় অনেক বেশি গুণ আমরা বাজে খরচ করছি। কিন্তু একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে যদি প্রপারলি প্ল্যান করে যদি প্রপারলি বাড়িটা তৈরি করা যায়, তাহলে একটা খরচ কমের দিকে যেতে পারি। যত দিন যাচ্ছে তত একটু বিরত করব আপনাকে, একজন দর্শক বন্ধু আছেন আমাদের সাথে। হ্যালো, আচ্ছা বলুন আপনার প্রশ্ন। কম খরচে আমরা কিভাবে বাড়ি বানাবো? হ্যাঁ বলুন। কম খরচে কিভাবে আমরা বাড়ি বানাবো, এটাই এখন আলোচনা হচ্ছে, আপনি শুনতে থাকুন। তাছাড়া আমরা অনেক সময় বাড়িটাকে দেখতে সুন্দর করার জন্য এলিভেশনে আমরা অনেক রকম জিনিসপত্র লাগাই, সেগুলোকে আমাদের দেখতে হবে যাতে কম খরচের জিনিস অথচ দেখতে ভালো। এইভাবে যদি আমরা একটা বাড়ি তৈরি করতে পারি, বাড়ির ভেতরে যে আমরা বিভিন্ন আইটেমগুলো দিয়ে ঘরটাকে সাজাই, সেগুলো যদি দেখা যায় যে আমরা কম খরচের মধ্যে তৈরি করতে পারছি, অনেক জিনিস আমরা নিজেরা হাতে করেও তৈরি করতে পারি, সেক্ষেত্রে আমাদের ওভারঅল খরচটা কমতে পারে। কাজে বাড়ি তৈরি করার জন্য প্রপার প্ল্যানিং এটা খুবই জরুরি। এবং কি কি মেটেরিয়ালস দিয়ে আমরা বাড়িটা করছি, হয়তো দেখা যাবে অনেক সময় বাড়িটা সারা জীবনে হয়তো 3 তলা হবে না বা 4 তলা হবে না, কিন্তু আমরা ফাউন্ডেশনটা করে রাখলাম 4 তলা হতে পারে ভেবে, স্বাভাবিকভাবে সেখানে অনেক বেশি খরচা করে ফেললাম। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব এবং আমি যাচ্ছি প্রফেসর সৈকত মৈত্রের কাছে। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, প্রফেসর সৈকত মিত্র কিন্তু একজন স্বনামধন্য কেমিক্যাল ইঞ্জিনিয়ার এবং ইনি এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার ইন্ডিয়ান সোসাইটি ফর টেকনিক্যাল এডুকেশনের। আপনার কাছে যাব সৈকত বাবু, তার আগে একজন দর্শক বন্ধু আছেন আমাদের সাথে ফোনে। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? কে বলছেন? শাহরুখ বলছি, মুর্শিদাবাদ থেকে। আচ্ছা আচ্ছা, বলুন আপনি আপনার জিজ্ঞাসা। বলছি ভূমিকম্প প্রতিরোধ নির্মাণ দ্রব্য সম্বন্ধে যদি কিছু বলেন। আচ্ছা ঠিক আছে, আপনি দেখতে থাকুন, এই টপিক নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে এবং আপনি দেখতে থাকুন, নিশ্চয়ই উত্তর পেয়ে যাবেন আপনার। হ্যাঁ, দর্শক বন্ধুও বললেন যে ভূমিকম্প প্রতিরোধ কি কি এলিমেন্টস ব্যবহার করা যেতে পারে। তো আমাদের সব থেকে বেশি যেটা চিন্তা থাকে বিপর্যয় নিয়ে পাকা বাড়ির ক্ষেত্রে, সেটা সব থেকে বেশি যে বিপর্যয় নিয়ে চিন্তা থাকে সেটা হচ্ছে ভূমিকম্প। যে ভূমিকম্পে বাড়ির ছাদটা থাকবে তো, বা বাড়িটা ঠিকঠাক থাকবে তো, অল্প একটু আধটু ক্ষতিগ্রস্ত হলেও ঠিক আছে, কিন্তু যেন বাড়ির ছাদ ভেঙে না পড়ে, এরকম একটা মানে আমাদের মনের মধ্যে আতঙ্ক থাকে। তো ভূমিকম্প প্রতিরোধ বা যে কোনো বিপর্যয় প্রতিরোধ করার জন্য আমরা কি ধরনের মানে বাড়ি করব, এই সম্বন্ধে যদি একটু আলোকপাত করেন। এখন যেসব জায়গায় পাহাড়ি জায়গা বা যেখানে ভূমিকম্প প্রবণ জায়গা, সেখানে তো বিশেষ করে জাপান বা অন্যান্য যে সমস্ত দেশ আছে, ফিলিপাইন্সের কিছু জায়গা আছে, সেসব জায়গায় মানে বাড়ি বহুদিন আগের থেকেই ভূমিকম্প প্রতিরোধের ব্যবস্থা করা হয়। যেখানে আরেকবার একটু বিরত করছি, একজন দর্শক বন্ধু আছেন আমাদের সাথে। হ্যালো নমস্কার, ঘাটাল থেকে অমর বলছিলেন। হ্যাঁ বলুন। আজকে আমার নতুন অতিথিকে পেয়ে সত্যিই খুব হ্যাঁ বলুন। সাধারণ বাড়িকে কিভাবে গ্রিন বিল্ডিং এ রূপান্তর করা যায়। আচ্ছা ঠিক আছে, আপনি দেখতে থাকুন, আপনি উত্তর পেয়ে যাবেন খুব শীঘ্রই। ভূমিকম্প নিয়ে আমি একটু ছোট্ট বলে নিই। আমরা এখন হেডলাইন দেখতে পাচ্ছি যে বোধহয় আজকে ঝাড়খণ্ডে বোধহয় অলরেডি ভূমিকম্প হয়েছে, কাজে আমাদের আলোচনাটা আজকে খুব প্রাসঙ্গিক আর কি। ঝাড়খণ্ডে অ্যাকচুয়ালি বোমা বিস্ফোরণ হয়েছে।
ভূমিকম্প দেখছিলেন না, বোমা বিস্ফোরণে কেঁপেছে? হ্যাঁ, ও, আইইডি বিস্ফোরণ। আচ্ছা আচ্ছা, সরি। তো যাই হোক, মানে বিপর্যয় বলতে গেলে ভূমিকম্প ছাড়াও বিপর্যয় হচ্ছে সাইক্লোন, হচ্ছে একটা বড় বিপর্যয়। এই সমস্ত বিপর্যয় থাকেই বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায় বিপর্যয়ের জন্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তো এটার জন্য যে মেটেরিয়ালস ব্যবহার করা হয় সেগুলো লাইট ওয়েট মেটেরিয়ালস, বিশেষ করে কাঠ, উড এবং সিনথেটিক উড, মানে যেগুলো আর্টিফিশিয়ালি তৈরি করা কাঠ, সেগুলো সব ব্যবহার করা হয়। এর সঙ্গে এখন যে আধুনিক যে সমস্ত ইমারতি দ্রব্য, সেটা হচ্ছে স্টিল, গ্লাস, অ্যালুমিনিয়াম, এগুলো এখন চলে আসছে বাড়ির ব্যবহারে বিরাটভাবে। তারপরে ডিজাইনেরও নানা রকম পরিবর্তন করা হচ্ছে, যে বিশেষ করে ছোট বাড়ির জন্য যে ব্যাটারি বা ক্লাস্টার স্ট্রাকচার করা, যাতে করে একটা সামগ্রিকভাবে বাড়িগুলোর মধ্যে একটা রিইনফোর্সড একটা শক্তি থাকে। তারপরে তার সঙ্গে এখন যে সমস্ত বাড়ি করা হচ্ছে যেগুলো, আরেকবার একটু বিরত করবো, আর একজন দর্শক বন্ধু আছেন। হ্যালো, আমি গুনগুন বলছি। হ্যাঁ বলুন আপনি। 3D টেকনোলজি কি? আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন এই অনুষ্ঠান এবং নিশ্চয়ই উত্তর পেয়ে যাবেন আপনার। আচ্ছা, হ্যাঁ আপনি মানে বলুন। প্রশ্নগুলো এই শোনার পরে যদি করে এরা, তার সুবিধা হয়, কারণ আগেই হয়ে যাচ্ছে কি পরের প্রশ্ন করে ফেলছে আর কি। আপনি বলুন। তো বিপর্যয়ের জন্য যেগুলো যে সমস্ত যেটা আলোচনা করছিলাম, এই ধরনের বিশেষ করে যে সামগ্রীগুলো বা মেটেরিয়ালস, সেটা দিয়ে বাড়ি বানাবার এখন বিশেষ করে একটা চল শুরু হয়েছে, একটা নতুনভাবে বলতে গেলে আধুনিক যে বাড়ি, তাতে স্টিল, গ্লাস, অ্যালুমিনিয়াম বা এই ধরনের জিনিস বিশেষ করে ব্যবহার করা হচ্ছে। এবং এইগুলো অনেকটা হচ্ছে যে ফিক্স করা থাকে, মানে এটা বলতে গেলে একটার সঙ্গে আরেকটা জয়েন করে বা যুক্ত করে করা থাকে। ফলে এটা মানে সমগ্র বাড়িটা একই সঙ্গে ভেঙে পড়ে বিপর্যয়ের ঘটনা, এটা চান্সটা মিনিমাইজ করা হয়। তারপরে তো কাঠ এবং সিনথেটিক উড, এগুলো দিয়েও তো অনেক রকম, বিশেষ করে যেগুলো একদম ভূমিকম্প প্রবণ এরিয়া, সেখানে করা হচ্ছে। তো এই ধরনের তার বিপর্যয় বিভিন্ন রকমভাবেই হয় আর কি। তো যেখানে কোস্টাল এরিয়া, সেখানে আরেক রকম, সেখানে রিইনফোর্স স্ট্রাকচার তৈরি করা, একটার সঙ্গে আরেকটা জুড়ে, মানে অনেকগুলো বাড়ি একসঙ্গে একটার সঙ্গে আরেকটা জুড়ে, যেটা বলে ব্যাটারি কনস্ট্রাকশন, সেরকমভাবেও করা হয়, যাতে করে বলতে গেলে একটা সামগ্রিক শক্তি, যেটাকে সিনার্জিস্টিক এফেক্ট বলে, অনেকগুলো একসঙ্গে মিলে এটা একটা বলতে গেলে গ্রস একটা স্টেবিলাইজেশন বা স্টেবিলিটি তৈরি করে। এইভাবে নানা রকম তার বিপর্যয় রোধ করার জন্য বিভিন্ন রকম চিন্তা করা হয় বা ডিজাইন করা হয়। সেগুলো মেটেরিয়াল সংক্রান্ত আছে, ডিজাইন সংক্রান্ত কিছু আছে, সেগুলো আছে যেগুলো মানে অনেক সময় পোর্টেবল বাড়ি, আজকে এখন এমনও হয়ে গেছে যে বাড়ি খুলে সেটাকে একদম প্যাক করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়, মানে এরকম বাড়ি এখন চলে আসছে। এটা বিদেশেই মেইনলি দেখা যায় না, বিদেশে এদেশেও এসে গেছে অনেক জায়গাতে, এদেশেও অনেক জায়গায় এসেছে এরকম। তো এরকম বিভিন্ন রকম আগামী দিনে এই কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে বাড়ি তৈরিতে, সিটি প্ল্যানিং বা আরবান প্ল্যানিং, এখানে বিভিন্ন রকম পরিবর্তন এবং প্রযুক্তি চলে আসছে। তো এই সমস্ত প্রযুক্তি বা পরিবর্তনগুলো দেখা যাচ্ছে যে এই বাড়ির যে ধারণা, যেটা একটু আগে স্মার্ট বিল্ডিং, গ্রিন বিল্ডিং যেরকম বলছিলাম, তার সঙ্গে সঙ্গে ডিজাস্টার রেজিস্ট্যান্ট বিল্ডিং, তার সঙ্গে সঙ্গে যে লো কস্ট বিল্ডিং, এই সবই আস্তে আস্তে চলে আসছে। অ্যাফোর্ডেবল বিল্ডিং, মানে যেগুলো মানুষ থাকতে পারবে, কারণ জনসংখ্যা বাড়ছে, পৃথিবীতে প্রচুর লোকের বাসস্থান দরকার, সেই রকমভাবে চলে আসছে। এবং এখানে কনস্ট্রাকশন ডিজাইন এখন তো পাল্টে গেছে। আগে আমরা খুব উঁচু বাড়ি এই শহরে বেশি দেখতে পারতাম না, এখন তো 40 তলা, 50 তলা, 60 তলা বাড়ি একসাথে এরকম দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে ডিজাইন এমনভাবে পাল্টে গেছে, যাতে করে এই ধরনের যে উচ্চতার বাড়ি তৈরি করা সেফলি সম্ভব, কারণ সেখানে লোড এখন আর দেয়ালের উপর ফেলা হচ্ছে না, এমনভাবে লোডটাকে ডিস্ট্রিবিউশন করা হয় ডিজাইনের মধ্যে দিয়ে, যাতে করে আগে যেটা ছিল, যে কনসেপ্ট ছিল, সেটা হয় না। ফলে এই যে দেয়াল তৈরি করতে গেলে যে প্রচুর মেটেরিয়ালস লাগতো, সেটা এখন অতটা লাগে না। এখন দেয়াল তৈরি করতে গেলে অনেক কম খরচেই, মানে পার্টিশন ওয়াল মতো কাজ করে এটা। আপনাকে আরো আরেকবার একটু বিরত করবো, আর একজন দর্শক বন্ধু আছেন। হ্যালো, হ্যাঁ, সোনাপুর থেকে বিজু নস্কর বলছি। হ্যাঁ আপনি বলুন। হ্যাঁ, আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, স্যারকে পেয়ে আমি খুব গর্বিত আজকে। আমার কোশ্চেন হচ্ছে কিভাবে আমরা লো কস্ট বিল্ডিং বানাবো, সেই সম্বন্ধে যদি বলেন স্যার।
আচ্ছা ঠিক আছে, আপনি দেখতে থাকুন, আপনার উত্তর পেয়ে যাবেন। লো কস্ট বিল্ডিং বানানোর ব্যাপারে যেগুলো দরকার হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আমাদের মেটেরিয়াল কস্টটাকে কমাতে হয়। মেটেরিয়াল কস্ট হচ্ছে একটা বড় খরচ আসে, সেটা কমাতে গেলে এখন যেটা প্রবণতা হচ্ছে যে ওয়েস্ট মেটেরিয়াল সেটাকে ব্যবহার করা বা রিসাইকেল করা। এখানে ইন্ডাস্ট্রি থেকে প্রচুর ওয়েস্ট মেটেরিয়াল তৈরি হয়, যেমন ফ্লাই অ্যাশ রয়েছে, যেমন স্ল্যাগ রয়েছে, পেপার ওয়েস্ট রয়েছে, বিভিন্ন রকম মেটেরিয়াল রয়েছে, এগুলোকে ব্যবহার করা হয়। এছাড়াও প্লাস্টিক বা পলিমার এই ধরনের সব কিছু নিয়ে এখন যেটা হয়েছে সেগুলোকে কম্প্রেস করে কম্প্যাক্ট করে একটা শেপ তৈরি করে ব্লক তৈরি করে সেটা দিয়েও তৈরি করা হচ্ছে। বিভিন্ন রকম এরকম প্রজেক্ট না হয়েছে যেখানে পুরোপুরি ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে বাড়ি তৈরি করা হচ্ছে, যাতে করে খরচ একেবারে মিনিমাম করে দেওয়া যায়। তার সঙ্গে সঙ্গে যেটা বললাম যে ডিজাইনটা এমনভাবে করা হচ্ছে যে আগে যেখানে অনেক বড় থিকনেসের দেয়াল লাগতো, সেই দেয়ালের থিকনেস কমিয়ে দেওয়া হচ্ছে যাতে করে মেটেরিয়াল কনজাম্পশন কমে যেতে পারে। তারপরেও যেটা হচ্ছে যে এই বাড়িগুলোর মধ্যে এমনভাবে এগুলোকে এমন জায়গাতে করা হচ্ছে যে লো কস্ট বলতে গেলে, বাড়ি বলতে গেলে শুধুমাত্র বাড়িটা না, সেখানকার মানে আশেপাশের যে জায়গা জমি সেখানের কষ্ট তার সঙ্গে ইনভলভ থাকে, সেগুলোকে এমনভাবে নিয়ে যাওয়া হচ্ছে, এমন জায়গায় শহরতলি বা এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেখানে ওভারঅল খরচাটা কম। কারণ একটা বাড়ি তো তৈরি শুধু নয়, তার সঙ্গে সঙ্গে মানে আনুষঙ্গিক চারপাশের জমি থেকে শুরু করে অনেক খরচই থাকে। ভার্টিক্যাল স্পেসকে বেশি করে ইউজ করা, যে ভার্টিক্যাল স্পেস বেশি করে ইউজ করতে পারলে কি হচ্ছে সেখানে খরচটা অনেকটা কমে যায়। এরকমভাবে খরচ কমানোর অনেকগুলো রাস্তা বার করা হচ্ছে যাতে করে আগামী দিনে যেটাকে অ্যাফোর্ডেবল হাউস বলা যেতে পারে মানে মানুষের ক্ষেত্রে সেই রকমভাবে করা হচ্ছে। তো প্রধানত তিনটে জায়গা, এক তো হচ্ছে যে ডিজাইন, 2 নম্বর হচ্ছে মেটেরিয়ালস, 3 নম্বর হচ্ছে যে ওভারঅল প্ল্যানিং। এই তিনটের উপরে ভিত্তি করে এই লো কস্ট বিল্ডিংগুলো তৈরি করা হচ্ছে, লো কস্ট বা অ্যাফোর্ডেবল হাউস তৈরি করা হচ্ছে। হ্যাঁ, আমরা আজ আমি এক সেকেন্ড বলছি। বিপর্যয় রোধী বাড়ি সম্বন্ধে স্যার যেগুলো বলছিলেন সেটা তো সবই ঠিক আছে, কিন্তু তার সঙ্গে আমি একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের যে ডিজাইন করা হয় বাড়িগুলোর, সেটা আমাদের বিভিন্ন কোড মেনে করতে হয়, এবং যত দিন যাচ্ছে এই কোডগুলো কিন্তু ভূমিকম্প বা এই প্রতিরোধ করার জন্য অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কোডে। কাজেই আমাদেরকে যখনই কোডাল প্রভিশন মেনে ডিজাইন করতে হচ্ছে তখন কিন্তু ওই ডিজাইনের মধ্যেই কিছুটা হলেও আমাদেরকে যাতে ভূমিকম্প প্রতিরোধ করতে পারে সেই ব্যবস্থাটা রাখা হচ্ছে। এটা আমাদেরকে জানতে হবে, কারণ কোডাল প্রভিশন মেনেই কোনো একটা বড় বাড়ি ডিজাইন করা হয়, এবং ডিজাইনের মধ্যে কিন্তু আমরা ঢুকিয়ে দিচ্ছি যে এইভাবে বাড়িটাকে ডিজাইন করলে এবং এই পরিমাণ রড, এই পরিমাণ কংক্রিট, এই পরিমাণ তার থিকনেস না দিলে কিন্তু বাড়িটা, যে কারণে এখন দেখা যাচ্ছে যে গাইডেন্স ফোর্সটাই হয়ে গেছে ডিজাইনের, কিন্তু মোটামুটিভাবে ভূমিকম্প হয়তো সারা জীবনে বাড়িটা একটাও ভূমিকম্প নাও পেতে পারে, কিন্তু তা সত্ত্বেও আমাদের সারা ভারতকে বিভিন্ন জোনে ভাগ করা হয়েছে, এবং কোনোটা যেখানে বেশি ভূমিকম্প প্রবণ সেখানের বাড়ির সব কিছুই কিন্তু একটু বেশি বেশি করে লাগবে, রডও বেশি লাগবে, কংক্রিটও বেশি লাগবে, এইভাবে কিন্তু এটা টোটালি ভাগ করা হয়েছে। না, সেটা সাধারণতভাবে মানে সমতলের জন্য, মানে পাহাড়ি অঞ্চল বা যেসব জায়গায় সেখানে বাম্বু বা এই ধরনের উড বেসড কনস্ট্রাকশন সেখানে বেশি করে করা হয়, যাতে করে, কারণ ভূমিকম্প যেগুলো জায়গা দেখা যায় যে সিসমিক জোন যেগুলো সেখানে পাহাড়ের দিকে বেশি হচ্ছে, ফলে উচ্চতা যেখানে বেশি, পাহাড়ি অঞ্চল যেখানে বেশি, সেই সব জায়গাতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে উড বা সিনথেটিক উড, এখন সিনথেটিক উড প্রচণ্ডভাবে চলে এসেছে, এইগুলোকে বেশি করে ব্যবহার করে বাড়িঘর তৈরি করা। এবং তার সঙ্গে সঙ্গে এখন অ্যালুমিনিয়াম বা অন্যান্য কনস্ট্রাকশন মেটেরিয়ালস যেগুলো এসে গেছে, যেগুলো মানে বলতে গেলে যে ক্যাটাস্ট্রফিক বা ডেঞ্জারাসলি ফেলিওর কিছু হয় না, এই সমস্ত জিনিস এখনও পাহাড়ে আমাদের এখানে কিন্তু এটা বলতে গেলে যে দীর্ঘদিন ধরে চলা একটা মানে কাস্টমারি মেজার, মানে বহুদিন পাহাড়ি অঞ্চল বা যেসব দেশে ভূমিকম্প বেশি হয় সেখানে দেখলেই পাওয়া যাবে যে এটা কিন্তু দীর্ঘদিন ধরে ওদের একটা মানে সংস্কৃতির সঙ্গে বা কালচারের সঙ্গে এটা চলে এসেছে এই ধরনের বাড়িঘর। আমাদের এখানে যেটা চন্দনচূড় বলার চেষ্টা করছে যে সমতলে আস্তে আস্তে যেহেতু ভূমিকম্পের প্রাদুর্ভাবটা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, পাহাড়ি অঞ্চল ছাড়াও মানে এগুলো এখন ছড়িয়ে অন্য জায়গাতেও, সেইখানে এখন ইট পাথরের যে বাড়ি তৈরি করা হয় বা কনভেনশনাল বিল্ডিং যেগুলো সিমেন্ট কংক্রিট বেস, সেখানে এখন এই কোডাল প্রভিশন যেটা বলছে এগুলো আনা হচ্ছে, যাতে আগামী দিনে মনে করা হচ্ছে যে পৃথিবীতে এই ভূমিকম্পের প্রাদুর্ভাব, বিশেষ করে এই টেকটনিক প্লেট মুভমেন্ট যত বেশি আগামী দিনে হচ্ছে, যেটা আমাদের পরিবেশবিদরা বলছেন। ফোন আছে। হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ
আপনি একটু স্থান পরিবর্তন করুন, আপনার গলার আওয়াজ স্পষ্ট আসছে না। আপনার ছাতে যে আমি তো টেলিভিশন নেই করি, ছাতে কি থাকবে? আপনার আপনার ভয়েস স্পষ্ট আসছে না, আপনি একটু স্থান পরিবর্তন করুন। কোনো কারণে দর্শক বন্ধুর সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু দুঃখ করার কিছু নেই। আপনি যিনি ফোন করেছিলেন তিনি আবারও চেষ্টা করতে থাকুন, নিশ্চয়ই পেয়ে যাবেন। আবারও ফিরে আসছে আলোচনাতে। হ্যাঁ, তো এইখানে যেগুলো এই কোডাল প্রভিশনগুলো আমাদের যে কংক্রিট বা সিমেন্ট বেসড বাড়ি, যে আগামী দিনে মনে করা হচ্ছে যে ভূমিকম্পের প্রাদুর্ভাব আর বেশি করে হবে আমাদের এই সমতলেও, পাহাড়ি অঞ্চলে তো আছেই, হিমালয় বেসিনে যে সমস্ত বা সেইখানে বাদ দিলেও সেইখানে এই সমস্ত কোডাল প্রভিশন এখন বেশি করে করা হচ্ছে। কিন্তু পাহাড়ি অঞ্চল বা যেখানে ভূমিকম্প প্রবণ যে সমস্ত অঞ্চল ছিলই সেসব জায়গাতে বহুদিন ধরেই মানুষজন কিন্তু এই পরিবেশের সঙ্গে সঙ্গতি রেখে তারা কিন্তু যে বিশেষ করে কাঠ এবং আর্টিফিশিয়াল উড এবং এখনকার সময় যে আধুনিক কিছু কিছু মেটেরিয়ালস যেগুলো আসছে, লাইট ওয়েট মেটেরিয়ালস, এগুলো দিয়ে বাড়ি তৈরি চলছে বোধ। এবং এটা কিন্তু একটা ওখানে বলতে গেলে কালচারের সঙ্গে বা সভ্যতার সঙ্গে সামঞ্জস্য রেখে বা সাযুজ্য রেখেই কিন্তু এটা চলছে। এবার আমি চন্দ্রচূড় বাবুর কাছে যাব। এই যে আমরা এতক্ষণ দেখছিলাম নতুন প্রজন্মের বাড়ি, গ্রিন বিল্ডিং, স্মার্ট বিল্ডিং, তো এগুলো করতে কি কি ধরনের নতুন প্রজন্মের নির্মাণ দ্রব্য ব্যবহার করা হচ্ছে সেই সম্বন্ধে যদি আপনি বলেন। যত দিন যাচ্ছে তত বিভিন্ন রকম জিনিস আবিষ্কার হচ্ছে এবং সেগুলোর বিভিন্ন রকমভাবে প্রয়োগ করা হচ্ছে। প্রয়োগ করতে গিয়ে কোনো কোনো জিনিস হয়তো লং লাস্টিং হয়ে যাচ্ছে, আর কোনো কোনো জিনিস বেশি দিন থাকতে পারছে না। তো আমাদের যেটা সবার আগে দেখতে হবে, যে জিনিসটাই আমরা নতুনভাবে ব্যবহার করতে যাব যাতে সেটা স্ট্রং হয়, খুব উইক জিনিস যাতে না হয়, হালকা হতে হবে। কারণ যত হালকা হবে আমরা কিন্তু তত লোড কম আসবে, অতএব আমাদের কনস্ট্রাকশনের কস্টিংটা কমবে। এবং টেকসই হতে হবে জিনিসগুলো, মানে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেলে তো হবে না, আমাদের প্রত্যেকটা জিনিস যাতে টেকসই হয় তার দিকে নজর রাখতে হবে। তো এগুলোই এখন আমাদের যে বিল্ডিং ইন্ডাস্ট্রি আছে তার মেন চ্যালেঞ্জ, যে এমন একটা জিনিসকে তৈরি করতে হবে যেটা দেখতেও সুন্দর হবে, টেকসইও হবে, লং লাস্টিংও হবে এবং কম খরচে তৈরি করা যাবে। এই ব্যাপারগুলো আমাদেরকে দেখতে হবে। এবং সেটা আমাদের এই এতক্ষণ যেটা আমরা আলোচনাও করছিলাম, স্যারও বারবার বলছিলেন, যেটা এটা ডিজাস্টারকে প্রতিরোধ করতে পারবে, বিভিন্ন রকম এনভায়রনমেন্টাল প্রবলেমটাকে যাতে সে সমাধান করতে পারে সেই ব্যাপারটাও দেখতে হবে। এবং সবথেকে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই মানে বিল্ডিং মেটেরিয়ালসটা যেভাবে আসছে তাতে কিন্তু অনেক রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাকে আর কি ফাইনালি ফিট হতে হবে যাতে সে প্রপারলি ইউটিলাইজড হয়। এবং এটার জন্য যেটা যেমন নতুন নতুন বেশ কিছু মেটেরিয়ালস আমরা দেখতে পাচ্ছি, যেগুলোর যেমন সেলফ হিলিং কংক্রিট, 3D গ্রাফাইন, তারপর হচ্ছে ল্যামিনেটেড টিম্বার, তারপর মডিউলার বাম্বু, ট্রান্সপারেন্ট অ্যালুমিনিয়াম, ট্রান্সলুসেন্ট উড, লাইট জেনারেটিং কংক্রিট, মাইক্রোবিয়াল সেলুলোজ, স্পাইডার সিল্ক, অ্যালুমিনিয়াম ফোম, তারপরে হচ্ছে উল ব্রিক, পলিউশন অ্যাবজর্বিং ব্রিক, হ্যাঁ, হাইড্রোসিরামিক্স, বায়োচার, সোলার সেল, এইরকম বিভিন্ন রকম জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইভেন আমাদের রঙও যত দিন যাচ্ছে তার বিভিন্ন রকম ভেরিয়েশন আসছে, প্রত্যেক কটা জিনিসেরই আমাদের ভেরিয়েশন আসছে। এবং আগে যেমন আমাদের গ্রেড অফ কংক্রিট ছিল M15 মিনিমাম, তারপরে M20, এখন যেমন M25, 30, M50 অবধি আমরা অহরহ কনস্ট্রাকশন করতে পারছি। তো গ্রেড অফ কংক্রিট যত বাড়বে তত তার ক্ষমতা বাড়ির অনেক বেশি আমরা বাড়াতে পারছি। এছাড়া আমাদের বিভিন্ন রকম যন্ত্রপাতি আমরা ইউজ করছি এখন কনস্ট্রাকশনের সময়, যেটা আগে হয়তো মানুষকে করতে হতো। তো সেই যন্ত্রপাতিগুলো ইউজ করার ফলে দেখা যাচ্ছে যে কনস্ট্রাকশন পিরিয়ডটাকে আমরা অনেক কমাতে পারছি এবং এই জিনিসগুলোকে আমরা নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে পারছি। ক্রেন থেকে শুরু করে বিভিন্ন আর্থ মুভিং মেশিনারি থেকে শুরু করে এগুলোর ব্যবহারটা আমরা অনেক বাড়িয়েছি। কিন্তু এই যে মেটেরিয়ালসগুলো যে আমরা ইউজ করছি, এগুলো নজর রাখতে হচ্ছে যাতে এগুলোর দ্বারা পরিবেশটা কম দূষিত হয়। সবার আগে এই জিনিসটার উপরে আমাদের বেশি নজর রাখতে হচ্ছে যাতে পরিবেশটা কম দূষিত হয়, তার সঙ্গে সঙ্গে এটার আয়ুটা যাতে অনেক বেশি হয়, লংজিভিটিটা বাড়ে এবং বাড়িটা যাতে লাইট ওয়েট হয়,
এটা যেমন আমাদের ইঞ্জিনিয়ারদেরও একটা চিন্তাভাবনার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, তেমনি যারা ব্যবহার করবেন বাড়িটা তাদেরও মতের একটা ব্যাপার থাকে। এই দুজনকে মিলেই প্ল্যানিংটা করতে হয়, কারণ বাড়িটা একজন তো তৈরি করতে পারবে না, সবাইকে মিলে প্ল্যানিং করতে হবে যে এই জিনিসগুলো ব্যবহার করে আমরা বাড়িটা করব। এবং বাজারে এখন 100 রকম জিনিস আছে, তার মধ্যে কোন জিনিসটা আমার অ্যাফোর্ডেবল, আমি কোনটা ব্যবহার করতে পারবো, কোন রকম দাম আমি দিতে পারবো, সেই বুঝে আমাদেরকে আস্তে আস্তে এইসব জিনিসগুলোর প্রতি, যেমন কিছুদিন আগে অবধি আমরা একটা খুব প্রবলেম ফেস করতাম, সেটা হচ্ছে যে যখন রিপেয়ারিং করতে যাই কোনো একটা কনস্ট্রাকশনকে, কংক্রিটটা ওখানে কি করে পৌঁছাবে, যেটা ওই সেলফ ফিলিং বা সেলফ কম্প্যাক্টিং কংক্রিট এখন আমরা খুব ব্যবহার করছি, ওটা যে কোনো জায়গা থেকেই ঢাললে ওর নিজে থেকেই যেখানে প্রয়োজন সেখানে চলে যেতে পারে। এই ব্যাপারগুলো আমরা ক্রমশ দেখছি যে এরকম বিভিন্ন রকম মেটেরিয়ালস আমরা তৈরি করতে পারছি এখন, যেগুলো আগে হয়তো ছিলই না। গ্রাউটিং মেটেরিয়ালস এখন অনেক উন্নতভাবে তৈরি হয়েছে, যেটা আগে ছিল না। বিভিন্ন প্রসেসও তৈরি হয়েছে কনস্ট্রাকশনের, যেগুলো আগে ছিল না। এর ফলে আমরা একটা কনস্ট্রাকশন, অনেক বড় বাড়ি অনেক কম টাইমে আমরা তৈরি করে ফেলতে পারছি। এটাই মূলত বলা যেতে পারে। এইবার আমি চলে যাচ্ছি দর্শক বন্ধুরা যে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নে আমি চলে যাব। কম খরচে কিভাবে বাড়ি বানানো যায়, একজন দর্শক বন্ধু কোশ্চেন করেছিলেন, তো এটা অলরেডি এই সম্বন্ধে আলোকপাত করা আমাদের হয়ে গেছে, এবং তাও যদি একটু সংক্ষিপ্তভাবে বলেন। কম খরচে বাড়ি করতে গেলে প্রধানত দেখতে হবে যে কোন জায়গায় বাড়িটা করা হচ্ছে। কলকাতা শহরের মধ্যে জমি কিনে বাড়ি করতে গেলে তো নিশ্চয়ই অনেক বড় খরচের ব্যাপার হয়ে যাবে, তাহলে জায়গার একটা প্রাথমিক কারণ। তারপরে হচ্ছে যে বাড়ি তৈরি করতে গেলে এই বাড়ি যে মেটেরিয়ালস, সেই মেটেরিয়ালসগুলো আমরা কি ব্যবহার করব। সেই মেটেরিয়ালসগুলো এখন যে সমস্ত মেটেরিয়ালস বলতে গেলে যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট থেকে হয়েছে, যেমন ফ্লাই অ্যাশ ব্রিক বা এই ধরনের জিনিস যত ব্যবহার করা যাবে বাড়ির খরচ তত কমবে, কারণ সাধারণ ইটের থেকে ফ্লাই অ্যাশ ইটের দাম অনেকটাই কম। এছাড়াও রয়েছে যে ডিজাইনে যে পরিবর্তন করতে হবে, যেখানে যেখানে দরকার যেটুকু অপটিমাম মেটেরিয়াল দরকার ঠিক ততটুকুই দিতে হবে, যাতে করে এক্সেসিভ খরচ এখানে না হয়ে যায়। তারপরে স্পেসটাকে যতটা পারা যায় যে ভার্টিক্যালি যদি ব্যবহার করা যায়, তাহলে ফ্লোর স্পেস মানে যেটা হরাইজন্টাল স্পেসটাকে কম খরচ করে কম ব্যবহার করলে তাহলে কিন্তু খরচটা আরও কমে। এইরকমভাবে অনেকগুলো স্টেপ আছে, অনেকগুলো প্রসেস আছে। রিসাইকেল করা মেটেরিয়ালস বহু জায়গায় পাওয়া যায়, যেটা বহু জায়গায় প্রজেক্টও হচ্ছে এরকম, যেটা আমি বললাম একটু আগে, যে যত রকম গার্বেজ বা ওয়েস্ট সেগুলোকে কম্প্যাক্ট করে সেটাকে দিয়ে ব্লক বানিয়ে সেটা দিয়ে বাড়ি তৈরি করা, প্লাস্টিক থেকে শুরু করে যত রকম ওয়েস্ট আছে, এই রকমভাবে বাড়ি তৈরিতে কম খরচের ব্যবহার করা হচ্ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে যদি এটা কমিউনিটি প্রজেক্ট হয়, তাহলে অনেকগুলো বাড়ি যদি একসঙ্গে ক্লাস্টার করে বা ব্যাটারি করে তৈরি করা হয়, তাহলে ওভারঅল খরচ এক একটা ইউনিটের জন্য অনেক কমে যায়, কারণ এখানে তখন ওই ইকোনমি অফ স্কেল চলে আসে, কারণ সেখানে মেকানাইজ করতে হয়, করা যেতে পারে, অনেক প্রসেস যেটা আছে সেটা বড় স্কেলে হ্যান্ডেল করলে খরচটা তখন পার ইউনিটে কমে যায়। এরকম অনেক স্ট্র্যাটেজি আছে বা পদ্ধতি আছে যার মধ্যে দিয়ে খরচ কমানো যেতে পারে বাড়ির। ডিপেন্ড নির্ভর করছে যে কোন জায়গায় বাড়ি, কত নাম্বার অফ বাড়ি কতগুলো হবে, কি হাইটের বাড়ি হবে, সেই রকম সব কিছু নিয়ে ওভারঅল পরিকল্পনা করে এই বাড়ির খরচ কিন্তু অনেকটাই কমানো যায়। এরকম কিন্তু বহু জায়গায় এই প্রজেক্ট হয়েছে, বিভিন্ন দেশে কমিউনিটি মানে মানুষদের একসঙ্গে থাকার জন্য এরকম কমিউনিটি হাউস প্রজেক্ট হয়েছে, যেগুলো কম খরচে অ্যাফোর্ডেবল করা হয়েছে। একজন বাড়ি করতে গেলে একটা বাড়ি একটা জায়গায় একটা সিঙ্গেল জায়গায় করতে গেলে যা খরচ, একসঙ্গে 10টা বাড়ি যদি একসঙ্গে সেখানে করা হয় ক্লাস্টার করে, তাহলে কিন্তু খরচটা অনেক কমে যায়। এইরকম প্রজেক্ট নিয়ে অনেক রকমভাবে হয়েছে, কাজেই সেটা নির্ভর করছে। কিন্তু কতগুলো সাধারণভাবে বলতে গেলে যেগুলো আমি বললাম যে যেটা আমরা বিল্ডিং মেটেরিয়াল সেটা কি ব্যবহার করছি, যেটা কতটা মানে কম খরচে বিল্ডিং মেটেরিয়াল ব্যবহার করা হচ্ছে, কম খরচে জমি ব্যবহার করা হচ্ছে, কম খরচে যে থিকনেস বা বাড়ির যে ওয়াল থিকনেস বা সেগুলো করা হচ্ছে, কতটা মিনিমাম করা হচ্ছে, এইরকম কতগুলো সাধারণ প্যারামিটার্স বা মাপ আছে। তারপরেও আরও অনেক কিছু আছে যাতে করে বাড়ির খরচ আরও কমানো যেতে পারে। প্রফেসর মৈত্র এতক্ষণ আমাদের বলছিলেন যে কিভাবে কম খরচে বাড়ি বানানো যেতে পারে। এবার একটু প্রফেসর মৈত্রের কথায় চলে আসি। উনি কিন্তু 200রও বেশি রিসার্চ পেপার প্রকাশিত হয়েছে ওনার বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক জার্নালে, এবং উনি সম্ভবত 3টে বইও লিখেছেন এই ব্যাপার নিয়ে। এবার আমি চলে আসছি দর্শক বন্ধুদের কোশ্চেনে। সাধারণ বাড়িকে কি করে গ্রিন বিল্ডিং এ রূপান্তরিত করব?
গ্রিন বিল্ডিংয়ে রূপান্তর করতে গেলে কতগুলো গ্রিন বিল্ডিং, গ্রিন মানেটা হচ্ছে যে পরিবেশ বান্ধব। এই পরিবেশ বান্ধব করতে গেলে প্রথম কথাটা হচ্ছে সাধারণ বাড়িতে প্রচুর সংখ্যায় গাছ লাগাতে হবে। ইনডোর প্ল্যান্টস আছে, এখন এখানে কোন ঘরের মধ্যে কি কি গাছ লাগানো যেতে পারে সেটাও কিন্তু তারও যথেষ্ট, সেটা নিয়েও কিন্তু অনেক তত্ত্ব আছে, থিওরি আছে এবং অনেক রকম গাছ রয়েছে রেকমেন্ডেড, যে ঘরের ভেতরে কি লাগাতে হবে, বাইরে কি লাগাতে হবে। যত বেশি এরকম করা যায় 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে বাড়িতে যে জল ব্যবহার করা হচ্ছে সেই জলটাকে কি করে আমরা রিসাইকেল করতে পারি বিভিন্ন কাজের জন্য, সেটাকে যে জলটা নষ্ট বেরিয়ে গেল বর্জ্য জল, সেটাকে আবার গার্ডেনিংয়ের কাজে বা অন্য কাজে কি করে লাগানো যেতে পারে। সেই বাড়িতে এনার্জি কি করে আমি নিজের সোলার সেল ব্যবহার করে কি করে এনার্জি আমরা নিজের বাড়ির যে রিকোয়ারমেন্ট সেটাকে কতটা তৈরি করতে পারছি। বাড়ির যে মেটেরিয়ালস যেগুলো দেওয়া হচ্ছে, তৈরি করা হচ্ছে, সেটা কতটা মানে পরিবেশ বান্ধব, সেটা পরিবেশ দূষণ করছে কিনা, এরকম বিভিন্নভাবে বাড়িকে কিন্তু গ্রিন বিল্ডিংয়ে কনভার্ট করা যায়। এইগুলো হচ্ছে মানে গ্রিন বিল্ডিং মানেই হচ্ছে পরিবেশের সঙ্গে সঙ্গতি রেখেই বাড়িটাকে তৈরি করতে হবে। যাদের যে সমস্ত বাড়ি একটু বিরত ইতিমধ্যে হয়ে করছি গেছে। আপনাকে, আরো একটা দর্শক বন্ধু আছেন আমাদের সাথে ফোনে। হ্যালো, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমার বাড়িটা ছাদে, হ্যাঁ আমার বাড়িটা ছাদে, হ্যাঁ, কিন্তু পশ্চিম দিকে গরমের দিনে এত গরম হয় যে আমি থাকতে পারি না ওই ঘরে। কি করবে? আচ্ছা, কে বলছেন আপনি? আমি হলদিবাড়ি থেকে রঞ্জিত মিত্র। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি শুনতে থাকুন, দেখতে থাকুন এই অনুষ্ঠানটা এবং নিশ্চয়ই উত্তর পেয়ে যাবেন আপনার। ছাদে গরম হয় মানে যেটা বোঝা যাচ্ছে যে আপনার ছাদে যে সূর্যের আলোতে সারাদিন যা গরম হয় সেটা সেই হিট ভেতর দিকে রেডিয়েটেড হয়ে ঘরটাকে গরম করে দেয়। এখন তো ছাদের উপরে আরও নানা রকম কোটিং অ্যাপ্লাই করে এটাকে এই ছাদকে যে হিট অ্যাবজর্পশন বা ছাদের যে ছাদ গরম হয় এটাকে অনেকটাই কমানো যেতে পারে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যত বেশি আপনি ছাদের উপরে প্ল্যান্টেশন করবেন, যদিও ছাদের ক্ষতি না করে এখন অনেক রকমভাবে করা যায়, সেটা তার জন্য বিশেষজ্ঞ রয়েছেন এবং সেটা একটা আলাদা বিষয়ও বটে। তাহলে কিন্তু ছাদে যত আপনি এরকমভাবে গাছপালা লাগাবেন, সেটা আবার রিপিট করছি যে ছাদের ক্ষতি না করে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে, তাহলেও কিন্তু ছাদ যে গরম হওয়ার হাত থেকে কিন্তু অনেকটা রক্ষা পাওয়া যায়। প্রপারলি ওয়াটারপ্রুফিং একটা করা মানে একটা কোটিং করে তো হয়, সেটা করে যতটা পারা যায় গরমটাকে কমানো যাওয়া। এখন অনেক রকম এরকম মেটেরিয়ালস আছে যেটা ছাদে লাগালে ছাদ গরম হওয়ার হাত থেকে ছাদকে মানে আটকানো যায়। এবং 2 নম্বর হচ্ছে এই যে গাছপালা লাগিয়ে, এবং সেখানে বিভিন্ন রকম গাছ রয়েছে, মানে বড় বড় গাছ লাগিয়ে ছাদ ভেঙে ফেলার কথা বলা হচ্ছে না, বিভিন্ন রকম গাছ রয়েছে বা চারা গাছ রয়েছে, ছোট গাছ রয়েছে, যেগুলো যারা বিশেষজ্ঞ আছেন উদ্ভিদ বিশেষজ্ঞ তারা বলে দেবেন যে ছাদে কিভাবে লাগাতে হবে। এবং এটা নিয়ে এখন অনেক রকম হয়ে গেছে, ছাদের উপর তো এখন লোকে বাগান করা থেকে শুরু করে নানা রকম সবজি চাষও করছে এবং এটা একটা আলাদা বিষয় হিসেবে উঠে আসছে। এগুলো করলে কিন্তু ছাদের মধ্যে থেকে আরেকটা অ্যাক্টিভিটিও যেমন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এই যে ঘর গরম হয়ে যাওয়া বা এই সমস্ত সমস্যাগুলো কমছে, অক্সিজেনও আরও বেশি করে তৈরি হচ্ছে। এগুলোই হচ্ছে পরিবেশ, যেগুলো একটু আগে গ্রিন বিল্ডিংয়ের কথা হচ্ছিল। গ্রিন বিল্ডিংয়ের মানেই হচ্ছে এই যে বেশি করে অক্সিজেন তৈরি করা, বেশি করে এখানে ময়েশ্চার কন্টেন্ট ঠিক করে রাখা, বাড়িটাকে পরিবেশের সঙ্গে আরও বেশি কম্প্যাটিবল করা, জল কনজামশন যেটা বাড়িতে আমরা ব্যবহার করছি সেটাকে মিনিমাইজ করা এবং সেটাকে রিসাইকেল করা যায় কী করে সেসব দেখা, ইলেকট্রিসিটি কনজামশনকে আরও কমানো, নানা রকম গ্যাজেটস লাগিয়ে এখন ইলেকট্রিসিটি কনজামশন কমানো যায়, সোলার সেল লাগিয়ে ইলেকট্রিসিটি যেটা দরকার সেটা জেনারেট করা, এই সমস্ত কতগুলো ধাপ বা পদ্ধতি নিলে সাধারণ বাড়িকেও কিন্তু গ্রিন বিল্ডিং এ রূপান্তর করা যেতে পারে। এছাড়া ছাদে আমরা বিভিন্ন পেইন্টিং করতে পারি, যে পেইন্টিংটা করলে আমরা অনেক কম গরম পাবো। ঠিক। এছাড়া যেটা হয় অনেকেই এখন করছে ছাদের উপরে আবার একটা শেড করে নিচ্ছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, সেটাও অনেক জায়গায়, যদিও এটা মানে কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির পারমিশনের একটা ব্যাপার নিয়েই করাটা উচিত, সেটাও অনেকে করছেন। আরেকটা যেটা হয় সেটা আমরা অনেক জায়গায় দেখি, সেটা হচ্ছে ফল সিলিং করা। ফল সিলিং করলেও কিন্তু আমরা কিছুটা গরম কমের এফেক্টটা আমরা পেতে পারি। এরপরে একজন দর্শক বন্ধু কোশ্চেন করেছেন যে 3D টেকনোলজি, এই স্মার্ট বিল্ডিং বা গ্রিন বিল্ডিং, 3D টেকনোলজি, এই টেকনোলজিটা ঠিক কি বাড়ি তৈরির ক্ষেত্রে বর্তমানে যে উঠে আসছে? 3D পেইন্টিং টেকনোলজি বেসিক্যালি ব্যাপারটা।
এটা হচ্ছে আমাদের যে কনস্ট্রাকশনের জন্য আমরা এমনি 3D প্রিন্টিং টেকনোলজি বিভিন্ন কাজে ব্যবহার হয়, তার মধ্যে এখন কনস্ট্রাকশনেও এটা ব্যবহার শুরু হয়েছে। আগে এটা মডেল ফডেল বা আদার্স কোনো কাজে ব্যবহার হতো, কিন্তু এখন এটা কনস্ট্রাকশনেও ব্যবহার হচ্ছে। এবং এই কনস্ট্রাকশনে যে ব্যবহারটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এই মানে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির জন্য এটা রেভলিউশন মতো হয়ে যাচ্ছে। এটা একটা অন্যরকম পুরো জিনিসটা। এবং এই 3D প্রিন্টিং দিয়ে আমরা কিন্তু যে কোনো রকম কংক্রিট স্ট্রাকচার খুব তাড়াতাড়ি করতে পারছি, কস্ট এফেক্টিভভাবে করতে পারছি এবং উইদাউট ফর্ম ওয়ার্ক। আমরা কি জানি, ঢালাই করতে গেলে আমাদের তার আগে একটা ফর্ম ওয়ার্ক করতে হয়, সেই ফর্ম ওয়ার্কটার প্রয়োজন হচ্ছে না, যার ফলে আমরা বিভিন্ন রকম ডিজাইন মানে আমাদের ছাদ ঢালতে গেলে আমাদের যেটা ফর্ম ওয়ার্ক করলাম সেইটার শেপই নেয় ঢালাইটা, কিন্তু এখানে 3D প্রিন্টিং এর চোটে আমরা যে কোনো রকম ডিজাইন করে ফেলতে পারছি, যে কোনো রকম আপনাকে শেপ। একটু বিরত করব, একজন দর্শক বন্ধু আছেন আমাদের সাথে। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ আমি মনোজ কুমার সেনগুপ্ত বলছি, দমদম নাগের বাজার থেকে। আচ্ছা বলুন। হ্যাঁ, আপনাদের দুজন বিশেষজ্ঞ রয়েছেন, তাদের শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আপনাকেও। এবারে বিষয়ে আসি। প্রথম কথা হচ্ছে যে পরিবেশ নিয়ে কথা হচ্ছে বা আপনাদের যে সবুজায়নের কথা যেটা হচ্ছে এবং ইনডোর প্ল্যান্ট এসব নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু আমি একটা কথা আমি শুধু জানতে চাই। আমি দমদমে থাকি, খুব জনবহুল অঞ্চল। নতুন কথা যে স্পেস একটা বাড়ির ধরুন 4 কাঠা জমিতে এখন 6 তলা বাড়ির পারমিশন দেওয়া হচ্ছে, সেটা আমার মনে হয় ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট করছে, 1 নম্বর। আর 2 নম্বর, উন্নয়ন করতে গিয়ে দেখা যাচ্ছে রাস্তায় কোনো মানে জল যে মাটির ভেতরে যাবে সেই জায়গা কোথাও রাখা হচ্ছে না, মানে নর্দমা, তারপরে কংক্রিট ঢালাই, দেন কনস্ট্রাকশন উঠে যাচ্ছে। আপনার প্রশ্নটা ঠিক কি যদি একটু কিছু আলোকপাত করেন, আচ্ছা, মানে আচ্ছা। মাটি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ইনডোর প্ল্যান ঠিক আছে, ছাদে হয়তো কেউ করছেন, কিন্তু আমার মনে হচ্ছে যে পরিবেশ ভারসাম্য, এই যে কনস্ট্রাকশন অল্প জমিতে হাই রাইজ চলার পারমিশন দেওয়া হচ্ছে এবং রাস্তাঘাট তৈরি করতে গিয়ে, ড্রেনেজ সিস্টেম তৈরি করতে গিয়ে কোথাও মাটির কোনো চিহ্ন রাখা হচ্ছে না। মানে এটা আমার মনে পরিবেশের হয় পরিবেশের ভারসাম্য আমার মনে হয় নষ্ট করে দিচ্ছে। আচ্ছা, পরিবেশের ভারসাম্য ঠিক রেখে কিভাবে বাড়ি তৈরি করা যায় এটাই আপনি বলতে চাইছেন। ঠিক আছে, ধন্যবাদ না, আপনাকে। যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে আমাদেরকে ভাবতে হবে, উনি যেটা বলেছেন সেটা একটা প্রকৃত প্রবলেম ঠিকই, কিন্তু এর জন্য আমাদের রেইন ওয়াটার হারভেস্টিং এর কথাটা আসছে। এবং রেইন ওয়াটার হারভেস্টিং করার জন্য যে যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেগুলো কিন্তু বিভিন্ন মিউনিসিপ্যালিটি, ভারতবর্ষের মধ্যে অনেকগুলো বড় বড় কর্পোরেশন বা শহর বাধ্যতামূলক করে দিয়েছে যে যদি রেইন ওয়াটার হারভেস্টিং এর ব্যবস্থা না থাকে তাহলে প্ল্যান স্যাংশন করা হবে না। যদিও আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন এই ব্যবস্থাটা হয়নি, কিন্তু এটা বেসিক নিড, এটা আমাদেরকে আলটিমেটলি করতেই হবে। সব বাড়িতেই কিছু কিছু জায়গায় রাখতে হবে যেখান থেকে আমরা রেইন ওয়াটারটাকে আবার মাটির নিচে রিচার্জ করতে পারবো। আমাদের ছাদ থেকে জলটাকে আমরা ড্রেন দিয়ে পাস আউট করে দিচ্ছি, কিন্তু সেটা করলে চলবে না। আমাদের বিভিন্ন জায়গায় রিচার্জ করার মতো ব্যবস্থা রাখতে হবে এবং সেখান থেকে মাটির নিচে যাতে যেতে পারে, কারণ আমরা যে স্পিডে জল তুলেছি তাতে আমাদের দেখা যাচ্ছে যে ভূস্তরে যে জলটা ছিল সেটা স্বাভাবিকভাবেই কমে আসছে এবং সেটা খুব মারাত্মকভাবে অবস্থা নিয়েছে। তার জন্য আমাদের আবার বিভিন্ন রকম রোগ, আর্সেনিক থেকে শুরু করে কন্টামিনেশন হওয়ার জন্য এটা বাড়ছে। সেই কারণে আমাদেরকে দেখতে হবে যাতে প্রপারলি রিচার্জ করা যায়। এখানে বিভিন্ন বাড়ি কিন্তু অলরেডি রিচার্জ করা শুরুও করেছে নিজেদের উদ্যোগে, যদিও এটা এখনো কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি কিন্তু বাধ্যতামূলক করেনি। কিন্তু আপনার সঙ্গে সঙ্গে আমরাও দাবি রাখবো, এটা আমাদের বেসিক নিড এবং এই রেইন ওয়াটার হারভেস্টিং যাতে ভবিষ্যতে সব বাড়িতেই করতে হয় তার যাতে ব্যবস্থা করা যায় সেটা আমাদের দেখতেই হবে। হ্যাঁ, আমরা যে আলোচনাটা ছিলাম 3D প্রিন্টিং টেকনোলজি, সেইটা সম্বন্ধে আবার ফিরে আসা যাক তাহলে। হ্যাঁ, এখন এই 3D প্রিন্টিং এর যে অ্যাডভান্টেজগুলো যেটা আমি বলছিলাম, যে এটার মাধ্যমে যেটা আমরা করতে পারছি যে উইদাউট ফর্ম ওয়ার্ক আমরা যে কোনো শেপ, যে কোনো ডিজাইন আমরা করে ফেলতে পারছি এবং খুব কম খরচে। যদিও এটা একদম নতুন নয়, এটা 1980 সালে থেকে মোটামুটিভাবে চলে আসছে। আর এর যে মেন অ্যাডভান্টেজ সেটা হচ্ছে মানে প্রোডাকশন কস্টটা আমরা অনেক কম, মেটেরিয়াল ওয়েস্ট একেবারেই নেই, যেটা আমরা কনস্ট্রাকশন করতে গেলে আমরা জানি একটা ওয়েস্ট প্রচুর একটা মেটেরিয়ালসের হয়, সেটা এখানে নেই।
মানে এটা যেহেতু একটা রোবোটিক আর্মের মাধ্যমে করে, কাজেই ঠিক এক্স্যাক্টলি যে অ্যামাউন্ট দরকার সেই অ্যামাউন্টেই ও করবে, তার বেশি ও তৈরি করবে না জিনিসটা, এখানে ওয়েস্টেজ হবে না। এবং এই যে বাড়িগুলো 3D প্রিন্টিং টেকনোলজির মাধ্যমে তৈরি হচ্ছে, এগুলোর মোটামুটি আয়ু 50-60 বছর হয় দেখা গেছে 3D প্রিন্টিং টেকনোলজি দিয়ে যে বাড়িগুলো করা হচ্ছে। এই ব্যাপারে আমার মনে হয় স্যার আরও ভালো বলতে পারবেন। আর 3D প্রিন্টিং টেকনোলজির একটা বড় সুবিধা হচ্ছে এখানে ডিজাইন যে নিজের মতো করে পছন্দ করে নেওয়া যায়, এবং আমার বাড়ি কি ডিজাইনের হবে সেটা আমি নিজেই পছন্দ করতে পারি, এবং সেই হিসেবে কিন্তু এই বাড়িটা তৈরি হবে। ফলে আগে যেটা ছিল যে একটা আর্কিটেকচার দিয়ে যে আগে একটা প্রোটোটাইপ করে বাড়ির ডিজাইন করে যেরকম করা, এখন এরকম পোর্টাল আছে যেখানে বিভিন্ন রকম ডিজাইন থাকছে, সেই ডিজাইন দেখে নিয়ে পছন্দ মতো ডিজাইন সিলেক্ট করে নিতে পারলেই 3D প্রিন্টিংয়ে এই বাড়িগুলো তৈরি হবে। চায়নায় এরকম বেশ কিছু বাড়ি তৈরি হয়েছে, আস্তে আস্তে এই প্রযুক্তিটা জনপ্রিয় হচ্ছে। 3D প্রিন্টিং টেকনোলজি সেটা শুধু বাড়ি তৈরি না, সেটা ম্যানুফ্যাকচারিং সেক্টরে, বিশেষ করে অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং বলে এটাকে, অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং সেক্টর এটা হিসেবে সিস্টেম হিসেবে এটা উঠে আসছে খুব দ্রুততার সঙ্গে। মানে আগামী দিনে ইন্ডাস্ট্রিতেও এটা 3D প্রিন্টিংটা একটা বড় টেকনোলজি হিসেবে চলে আসছে সমস্ত জিনিস তৈরি করার ব্যাপারে। বাড়িও তার ব্যতিক্রম নয়, বাড়িও তো তৈরি শুরু হয়েছে। আগামী দিনে হয়তো আমরা দেখতে পারবো যে 3D প্রিন্ট করে বাড়ি, গাড়ি সবই এরকম, এবং জুতো থেকে শুরু করে যা দরকার সমস্ত কিছু এই 3D প্রিন্টিংয়ের মধ্যে দিয়ে উঠে আসছে। তো সেটা ভবিষ্যতে, এটা এখনই এই মুহূর্তে বিভিন্ন জায়গায় হচ্ছে, মানে ব্যাপকভাবে তৈরি হয়নি, তবে এটা কিন্তু বলতে গেলে যে খুব সাড়া জাগানো একটা প্রযুক্তিগত পরিবর্তন, যেটা আগামী দিনে এটা আসতে চলেছে। এবং বাড়ি তো যেমন হচ্ছেই, কিছু কিছু বাড়ির পার্টসও তৈরি হচ্ছে আলাদা আলাদাভাবে, কিন্তু ভেতরে রাখার যে ফার্নিচার সেটাও সম্ভব তৈরি করা। এখন যেগুলো আমরা দেখছি মূলত দ্রষ্টব্য জিনিস হিসেবে 3D প্রিন্টিং যে তৈরি করছে যারা, কিন্তু সব রকম জিনিসই এটা দিয়ে তৈরি করা যেতে পারে এবং খুব অল্প খরচে। এবং স্যার যেটা বললেন আর কি, মানে এটা যে কোনো লোক তার ইচ্ছা মতো একটা জিনিস তৈরি করে ফেলতে পারে, এটার জন্য তাকে ইঞ্জিনিয়ারই হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু যে কোনো লোক যে কোনো শেপ যে কোনো জিনিসের এটা দিতে পারবে, যা কল্পনায় আসছে সেটারই রূপ দিয়ে দিতে পারবে 3D প্রিন্টিং। মানে আমি আমার মনের মতো করে বাড়িটাকে সাজাতে পারবো বা বাড়িটা করতে পারবো, এরকম একটা ব্যাপার চলে আসছে। বাড়িটা মানে তৈরি হচ্ছে, সেই সময় মনে করলাম না এটাকে আবার একটু অন্যরকম হয়ে যাবে, সেগুলো সব করে দেওয়া যাবে। আমরা সবাই জানি যে গুজরাটে, আমরা যারা স্মার্ট সিটি সম্বন্ধে পরিচিত হয়েছি তারা অনেকেই জানি গুজরাটে একটা খুব বড় স্মার্ট সিটির প্রকল্প হতে চলেছে, সেটা হচ্ছে ঢোলেরা প্রকল্প। এই ঢোলেরা প্রকল্প নিয়ে একটু যদি আলোকপাত করেন, আমি চলে যাব অধ্যাপক সৈকত মৈত্রের কাছে। এটা আমাদের সরকারের নীতি ছিল যে কিছু গ্রিন সিটি, কিছু একটু সংক্ষিপ্ত সহকারে ব্রাউন সিটি এরকম তৈরি করা হচ্ছে। খুব কম। এইটা ঢোলেরা প্রকল্প বলছে এটা একটা স্মার্ট সিটি, তার মধ্যে গ্রিন সিটিও বটে। তার মধ্যে রাস্তাঘাট যেগুলো হবে সেটা স্মার্ট হবে, সেখানে মানে সব কিছুর মধ্যে দিয়ে এনার্জি তৈরি করা যাবে। কারণ রাস্তাতে মানুষজন হাঁটলে বা গাড়ি চললে যে চাপ তৈরি হয়, সেই চাপ থেকে কিন্তু একটা শক্তি, সেই শক্তি থেকে এনার্জি তৈরি করা, সোলার এনার্জি তৈরি করা। তারপরে বাড়িগুলো যেগুলো হবে সেগুলো স্মার্ট বিল্ডিং, ইন্টারঅ্যাক্টিভ, এরকমভাবে বিরাট করে একটা প্রজেক্ট আনার চেষ্টা করা হচ্ছে। এটা ঢোলেরা প্রজেক্ট, আমি যতদূর জানি এরকম আরও অনেকগুলো প্রজেক্ট আছে ভারতবর্ষে, যাতে বিজনেস বা কর্পোরেট গ্রুপস তারা এখানে আসতে পারবে এবং এটা করে একটা বিজনেস হাব তৈরি হবে। এবং যেগুলো পুরনো শহর সেগুলোকে কনভার্ট করার জন্য চেষ্টা হচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে ব্রাউন প্রজেক্ট আর কি। গ্রিন প্রজেক্ট অ্যান্ড ব্রাউন প্রজেক্ট, এই দুরকম প্রজেক্টই চলছে। তো আগামী দিনে এটাই ভবিতব্য যে সিটি অফ দ্য ফিউচার বা ভবিষ্যতের শহর এগুলো হবে। সেখানে আমরা দেখব ড্রাইভারলেস কার, আইওটি বেসড যেগুলো গাড়ি, বা আমাদের যে ডিজিটাল হেলথ বা সমস্ত রকম যে সিস্টেমগুলো, প্রিসিশন এগ্রিকালচার, স্মার্ট ফার্মিং, সবই হচ্ছে শহরের মধ্যে আমরা দেখতে পারবো। যে ইন্টারঅ্যাক্টিভ বাড়ি, সব কিছুই, মানে যেগুলো বাড়ি নিজেরাই নিজেদের সিকিউরিটি মেনটেন করবে, সব তার সঙ্গে সঙ্গে সিগন্যাল ট্রান্সমিট করতে পারবে, হেলথ কেয়ারে সেটা পার্টিসিপেট করতে পারবে। এইরকম সব কিছু নিয়ে একটা বড় প্রজেক্ট চলে আসছে। সেইগুলোই হচ্ছে এই স্মার্ট সিটি বা এই সমস্ত গ্রিন সিটি বা এইগুলোর একটা মোদ্দা বিষয়। এবং এটা নিয়ে চলছে কাজকর্ম, চলছে নানান জায়গায়, এখানেও প্রজেক্ট চলছে।
দেখা যাচ্ছে এই হয়তো কয়েক বছরের মধ্যেই এগুলো সব এক একটা রূপরেখা পাবে, আমরা দেখতে পারবো যে কীরকম চেহারা দাঁড়াচ্ছে। আমাদের কলকাতার পাশেই যে নিউ টাউনে কিছুটা ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে, যেখানে অনেকটা এরকম যে ওয়াইফাই কানেকশন থেকে শুরু করে যে নানা রকমভাবে ওখানে কি করে আরও বেশি পরিবেশ বান্ধব করা যায়, সাইকেলের জন্য আলাদা রাস্তা করা, এনার্জি সোলার যেগুলো এনার্জি তৈরি করার জন্য ব্যবস্থা তৈরি করা, এ বিভিন্ন রকম কন্টেনার হাউসের একটা যেটা একটু আগে চন্দ্রচূড় বলছিল, শিপিং কন্টেনার, পরিত্যক্ত কন্টেনার, সেগুলোকে ব্যবহার করে কি করে শপিং সেন্টার মানে দোকান তৈরি করা, এরকম বিভিন্নভাবে চলে আসছে। তো আগামী দিনে আমরা হয়তো এরকম আরও অনেক রকম প্রজেক্ট দেখতে পারবো, অনেক রকম শহর দেখতে পাবো। হ্যাঁ, আমার তো যেটা মনে হচ্ছে যে মানে যেগুলো স্যার বললেন এগুলো তো আছেই, মানে যানবাহনের ব্যবস্থাটা এমন খুব তাড়াতাড়ি একটা জায়গা থেকে দ্রুত আরেকটা জায়গায় যাওয়ার ব্যবস্থা করা, সেটাও চলে আসছে বিভিন্ন মাধ্যমে। হাইপারলুপ কানেকশন বলে একটা আসছে সিস্টেম, যাতে করে যেটা এলন মাস্কের প্রজেক্ট আছে, যে দ্রুততার সঙ্গে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাওয়া। তো এইরকমভাবে বিভিন্ন টেকনোলজিক্যাল রেভলিউশন হবে, ইভলিউশন হবে, এবং তার ফলে আমরা এই দেখতে পাবো স্মার্ট সিটি, স্মার্ট বিল্ডিং, সমস্ত কিছু আমরা দেখতে পারবো। আমাদের স্মার্ট হতে হবে, এটাই যা বোঝা যাচ্ছে। বাড়ি স্মার্ট হয়ে যাচ্ছে, সব স্মার্ট হচ্ছে, আমরা স্মার্ট হয়ে গেছে অনেকদিন আগেই, হ্যাঁ আমরা একটু আনস্মার্ট হয়ে যাচ্ছি, এটাই যা। ধন্যবাদ আপনাকে প্রফেসর মৈত্র। এবং আপনাদের একবার জানিয়ে রাখি, প্রফেসর মৈত্র কিন্তু এস ভাটনগর মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়েছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে তার অবদানের জন্য। ধন্যবাদ আপনাকে এবং অনেক অনেক অভিনন্দনও হাই নিউজের পক্ষ থেকে। এবং চন্দ্রচূড় বাবু, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। এখনকার মতো হাই কনস্ট্রাকশন এ পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ।